শ্রীলঙ্কা গণ আন্দোলনের পর তাদের সরকার পালিয়ে যায়, কিন্তু সেই দেশের বর্তমান সরকার হচ্ছে যেই ছাত্ররা আন্দোলন করেছিল, যেই মানুষগুলো আন্দোলন করেছিল, এই মানুষগুলা, এই ছাত্রগুলা বর্তমান সরকার। তারপর আমাদের দেশ স্বাধীন হয়। শ্রীলঙ্কা যেভাবে আসলে স্বাধীন হয়েছে ঠিক একইভাবে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সবাই জানেন। আমাদের দেশের পর সিরিয়া স্বাধীন হয়। আমাদের দেশের পর সিরিয়া স্বাধীন হয়। সিরিয়ার বর্তমান পরিস্থিতি দেখেন, তাদের সংবিধান চেঞ্জ করা হয়েছে, তাদের যে সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীকে পরিবর্তন করা হয়েছে, এভরিথিং সব কিছুই পরিবর্তন করা হয়েছে। এবং বর্তমানে সিরিয়ার যে প্রেসিডেন্ট আছে তার সাথে মিডল ইস্টের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রতিটা মিডল ইস্টের যে প্রেসিডেন্টগুলো আছে সবাই কিন্তু সিরিয়ার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করছে এবং অনেকে সফর করতেছে বর্তমানে সিরিয়া। কিন্তু আফসোস, আমাদের দেশ এতদিন হয়ে গেল কিন্তু আমাদের দেশ এখনো স্বাভাবিক হতে পারলো না। আমাদের দেশের সংবিধান এখনো রয়ে গেছে। আমাদের দেশের যে স্বৈরাচারী সরকার ছিল এই স্বৈরাচারী সরকার এখনো রয়ে গেছে। আওয়ামী লীগ এখনো রয়ে গেছে। আমাদের দেশটাই শুধু পরিবর্তন হয় না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে শ্রীলঙ্কার যারা আন্দোলন করেছিল বর্তমান কিন্তু তারা প্রেসিডেন্ট। সিরিয়া যারা আন্দোলন করেছিল বর্তমানে কিন্তু তারা প্রেসিডেন্ট। কিন্তু আমাদের দেশে যারা আন্দোলন করেছিল তারা কোথায়? এক আসিফ এবং নাহিদ ছাড়া আমাদের দেশের বর্তমান উপদেষ্টার মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আসনাত এবং সার্জিস আরো অনেকে আছে। এরা কোথায়? এরা কার জন্য কাজ করতেছে? এরা কেন সরকার গঠন করতেছে না? এরা কেন একটা দল গঠন করতেছে না? শ্রীলঙ্কা যদি একটা দল গঠন করে বর্তমান তারা প্রেসিডেন্ট হতে পারে, বর্তমান সরকার যদি তারা হতে পারে, তাহলে আমাদের দেশটা কেন হবে না? আমাদের দেশেরও উচিত একটা দল গঠন করা। আমাদের দেশের যে স্টুডেন্ট আছে যারা আসলে জুলাই আন্দোলন করেছিল তারা উচিত আসলে একটা দল গঠন করা এবং সামনে নির্বাচন তারা করা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এরা যদি আসলে একটা দল গঠন করে 100% তারাই চ্যাম্পিয়ন হবে, তারাই সরকার গঠন করতে পারবে পরবর্তীতে। তো উচিত তাদেরকে একটা দল গঠন করা। তারা যদি এখন যদি দল গঠন না করে তাহলে কিন্তু নির্বাচনের 1 মাস 2 মাস আগে কিন্তু তারা একটা দল গঠন করতে পারবে না এবং দলটাকে পুরো বাংলাদেশে প্রচার করতে পারবে না। যদি তাদের দল গঠন করার ইচ্ছা থাকে তারা কিন্তু এখনই করতে হবে। এটার কিন্তু টাইমটা কিন্তু অনেক ক্লোজ হয়ে আসছে। আপনি নির্বাচনের 1 মাস 2 মাস আগে যদি দল গঠন করেন তখন কিন্তু আপনি এই দলটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে পারবেন না। অবশ্যই ছাত্ররা দরকার একটা দল গঠন করা। অবশ্যই ছাত্ররা এই দলের, এই বাংলাদেশের সরকারের সাথে থাকতে হবে। যদি এই ছাত্ররা যদি এখন দল না গঠন করে তাহলে এই দেশটা কার হাতে আবার তুলে দেবে? আপনারাই বলেন, কার হাতে তুলে দেবে? বাংলাদেশ কি এমন কোন রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তারা সরকার গঠন করলে আমরা সেফ থাকবো? আমরা কখনো সেফ থাকবো না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূস সরকার হওয়ার পর 140টারও বেশি আন্দোলন হয়েছে, কিন্তু এখানে 140টারও বেশি আন্দোলন করার পর প্রতিটা মানুষ সেফ রয়েছে। কিন্তু 140টা আন্দোলন যদি ওই স্বৈরাচারী সরকারের সময় করতো তাহলে একটা মানুষও সেফ থাকতো না। এখানে 40% মানুষই মারা যেত। তো ডক্টর ইউনূসের মাধ্যমে 140টা আন্দোলন করার পর এখন পর্যন্ত প্রতিটা মানুষ সেফ এবং 140টা আন্দোলনের মধ্যে বেশিরভাগ আন্দোলনই ডক্টর ইউনূসের বাসার সামনে হয়েছে, কিন্তু সেখানে কোনো আর্মি, কোনো পুলিশ, কোনো বিজিবি কাউকে নাই, কাউকে। প্রতিটা আন্দোলনকারী মানুষ এখন পর্যন্ত সেফ আছে। তাহলে কেন এই ছাত্ররা একটা দল গঠন করতেছে না? ছাত্ররা অবশ্যই একটা দলের দরকার আছে। ছাত্ররা একটা দল গঠন করুক এবং সামনে নির্বাচনে তারা একটা সরকার গঠন করুক, এটা অবশ্যই দরকার। আপনি শ্রীলঙ্কাকে ফলো করেন, আপনি সিরিয়াকে ফলো করেন, দেখেন তারা আমাদের মতো স্বাধীন করেছে দেশটা। আমাদের মতো স্বাধীন করার পর তাদের দেশটা কোথায় আর আমরা এখন কোথায়? আমাদের ডক্টর ইউনূসকে সবাই ইউজ করতেছে। ডক্টর ইউনূস এ পর্যন্ত বাইরের দেশ থেকে যেত পরিমাণ অর্থ নিয়ে আসছে এই অর্থটা দেশের কাজে লাগছে না, কিন্তু এই অর্থটা কিন্তু সবাই লুটে খাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসকে এখানে ইউজ করা হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূসকে এখানে কিন্তু ইউজ করা হচ্ছে। যে কয়েকটা উপদেষ্টা আছে এই সব উপদেষ্টা হচ্ছে গিয়া চোর। এই আসিফ নজরুলের কথা আমি বলবো, এই আসিফ নজরুল হচ্ছে সবচেয়ে বড় চোর।